আমার প্রাক্তন স্ত্রী মনিকা আমাকে আর আমাদের ছেলে রুহানকে ছেড়ে এক ধনী ব্যক্তির সঙ্গে চলে গিয়েছিলেন। ঠিক 10 বছর পর সে আমাকে তার বিয়েতে আমন্ত্রণ জানালো, আর আমি একজন অভিনেত্রীকে ভাড়া করলাম যাতে সে আমার স্ত্রী সেজে বিয়েতে যায়। প্রাক্তন স্ত্রী মনিকার কাছ থেকে বার্তাটি পেয়ে আমি কিছুক্ষণ নির্বাক হয়ে বসেছিলাম। সে লিখেছিল, আমি চাই তুমি আমার বিয়েতে আসো, রোহানকেও সঙ্গে নিয়ে এসো। আমার হবু স্বামীর পরিবারের সামনে যদি আমার নিজের ছেলে উপস্থিত না থাকে তাহলে আমাকে কেমন দেখাবে বলো তো। আমি মিস্টার ইয়াসিন কলেজের পড়াশোনা শেষ হওয়ার পরপরই আমাদের বিয়ে হয়েছিল। আমি মনিকাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। আমি খুব সাধারণ ও দরিদ্র পরিবারের ছেলে ছিলাম। নিজের বলতে তেমন কিছুই ছিল না, তবু দিন-রাত পরিশ্রম করেছি শুধু তাকে সুখে রাখার জন্য। তার প্রতিটি ছোট বড় ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের ছেলে রুহানের জন্মের মাত্র 1 মাস পরই মনিকা নিজের ব্যাগ গুছিয়ে ফেলল। বিদায় নেওয়ার সময় সে নির্লিপ্ত কণ্ঠে বলেছিল, আমি তোমার চেয়ে অনেক ভালো কাউকে খুঁজে নিতে পারবো। আমি যখন তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করছিলাম তখন সে একের পর এক অপমানজনক কথা বলতে লাগলো। তুমি একজন ব্যর্থ মানুষ। তারপর বলল, তোমার কাছে টাকা নেই, একবার আয়নায় নিজের চেহারাটা দেখো। আমার মতো একজন নারী কেন তোমার মতো একজন মানুষের সঙ্গে জীবন কাটাবে? সেদিনের পর কেটে গেল পুরো 10টি বছর। এই দীর্ঘ সময় আমি একাই রুহানকে বড় করছি। মাঝে মাঝে মনিকা ছেলের জন্য সামান্য কিছু টাকা পাঠাতো, কিন্তু একজন মায়ের দায়িত্ব কখনো পালন করেনি। তার সম্পর্ক আমি শুধু এটুকুই জানতাম যে সে একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিলাসবহুল জীবনযাপনের অসংখ্য ছবি দেখা যেত। দামি রিসোর্টে ঘোরাঘুরি, বিদেশ ভ্রমণ আর একের পর এক বিলাসবহুল গাড়ি। ঠিক তখনই আমার মাথায় একটি পরিকল্পনা এলো। আমি একজন অভিনেত্রীকে ভাড়া করলাম যে সেদিন আমার স্ত্রী সেজে বিয়েতে যাবে। হয়তো অনেকের কাছে বিষয়টি হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমি শুধু একবার মনিকাকে দেখাতে চেয়েছিলাম যে তাকে ছাড়াও আমি সম্মান নিয়ে বেঁচে আছি এবং নিজের জীবন সুন্দরভাবেই গুছিয়ে নিয়েছি। অভিনেত্রী নাদিয়া রহমান আমার সঙ্গে দেখা করতে এলে আমরা দুজনে বসে আমাদের পরিচয়, সম্পর্ক এবং অতীত নিয়ে এমন একটি গল্প তৈরি করলাম যাতে কেউ সন্দেহ না করে। সব প্রস্তুতি শেষ করে আমরা মনিকার বিয়ের অনুষ্ঠানে পৌঁছে গেলাম। নদিয়াকে দেখেই মনিকা মাথা থেকে পা পর্যন্ত তাকে একবার ভালো করে দেখে নিল। তারপর এমনভাবে উচ্চস্বরে হেসে উঠল যেন আশেপাশে সবাই শুনতে পায়। সে ব্যঙ্গ করে বলল, হায় আল্লাহ, তোমার মতো একজন মানুষ এমন সুন্দর একজন নারীকে কিভাবে বিয়ে করলে? এখনো কি তাকে ফাস্ট ফুডের দোকানে নিয়ে গিয়ে ডেট করাও আর সেই পুরনো পিকআপ গাড়িটাতেই ঘুরে বেড়াও? আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু নীরবে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই নদিয়া আলতো করে আমার হাত ধরে ফেললো। সে ধীরে ধীরে মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়ালো। তারপর শান্ত কণ্ঠে বলল, নব দম্পতিকে শুভেচ্ছা জানানোর আগে আমি আমার স্বামী সম্পর্কে আপনাদের সবার সঙ্গে কিছু কথা ভাগ করে নিতে চাই। তার মুখ থেকে পরের কথাগুলো বের হতেই মনিকার মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। আর সেই রাতের শেষটা এমনভাবে ঘটেছিল যা দেখে আমি নিজেও সম্পূর্ণ বিস্মিত হয়ে গিয়েছিলাম। হল রুম জুড়ে মুহূর্তের মধ্যে নীরবতা নেমে এলো। সবাই কৌতূহলী চোখে নদিয়ার দিকে তাকিয়ে আছে। মনিকার ঠোঁটের কোণে তখনও তাচ্ছিল্যের হাসি, কিন্তু তার চোখে এক ধরনের অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে। হয়তো সে ভেবেছিল নদিয়া কয়েকটি ভদ্রতার কথা বলবে, তারপর মঞ্চ থেকে নেমে যাবে। কিন্তু নদিয়ার মুখের আত্মবিশ্বাস দেখে আমারও মনে হচ্ছিল সে এমন কিছু বলতে চেয়েছে যা পুরো পরিবেশটাই বদলে দেবে। নদিয়া মাইক্রোফোনটা একটু ঠিক করে দিয়ে হালকা হাসলো। তারপর শান্ত গলায় বলল, আপনারা হয়তো আমাকে চেনেন না। আমার নাম নদিয়া রহমান। আমি খুব বেশি কথা বলতে পছন্দ করি না, কিন্তু আজ একজন মানুষকে নিয়ে দু একটা কথা না বললে নিজেকেই ছোট মনে হবে। কারণ আমি বিশ্বাস করি একজন মানুষের মূল্য তার ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, তার চরিত্র দিয়ে বিচার করা উচিত। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। অনেকেই এবার আমার দিকে তাকাচ্ছে। মনিকার হবু স্বামীও বিস্মিত হয়ে নদিয়ার কথা শুনছিল।
নদিয়া আবার বলল, আমার স্বামী মিস্টার ইয়াসিন খুব ধনী নন, অন্তত অর্থের দিক থেকে নন। কিন্তু তিনি এমন একজন বাবা যিনি গত 10 বছর ধরে একা হাতে নিজের ছেলেকে মানুষ করেছেন। রাত জেগে সন্তানের জ্বর দেখেছেন, সকালে রান্না করেছেন, অফিসে গেছেন, আবার ফিরে এসে ছেলের পড়াশোনা করিয়েছেন। আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা নিজের কষ্টের কথা ভুলে শুধু সন্তানের মুখে হাসি ফোটাতে বেঁচে থাকে। আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। এসব কথা তো আমি নদিয়াকে বলেছিলাম, কিন্তু এত সুন্দর করে বলবে সেটা কল্পনাও করিনি। অতিথিদের মধ্যে কয়েকজন মাথা নেড়ে সম্মতি জানালো। কেউ কেউ নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। নদিয়া থামলো না। জীবনে এমন অনেক মানুষ আসে যারা সুবিধা থাকলে পাশে থাকে আর কষ্ট এলে চলে যায়, কিন্তু যারা কষ্টের মধ্যেও দায়িত্ব পালন করে তারাই প্রকৃত মানুষ। আমি গর্বিত কারণ আমি এমন একজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি। এই কথাটা বলেই সে আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসলো যেন সত্যিই আমি তার স্বামী। অভিনয় হলেও সেই হাসির মধ্যে অদ্ভুত আন্তরিকতা ছিল। মনিকার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তার কপালে ভাঁজ পড়েছে। সে বুঝতে পারছে উপস্থিত অতিথিদের মনোযোগ এখন পুরোপুরি আমাদের দিকে। ঠিক তখনই মনিকার এক বান্ধবী পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, লোকটাকে তো দেখতে বেশ ভদ্রই লাগছে, আর ওর স্ত্রীও কত সম্মান দিয়ে কথা বলছে। কথাটা মনিকার কানে যেতেই সে বিরক্ত হয়ে তাকালো। নাদিয়া আবার বলল, আজ এখানে আসার আগে আমি আমার স্বামীকে একটা প্রশ্ন করেছিলাম। আমি বলেছিলাম, যে মানুষ তোমাকে এত কষ্ট দিয়েছে তার বিয়েতে তুমি কেন যাচ্ছ? উনি আমাকে শুধু একটা কথাই বলেছিলেন, আমি প্রতিশোধ নিতে যাচ্ছি না, আমি শুধু আমার ছেলেকে শেখাতে চাই সম্মান হারিয়ে নয়, সম্মান নিয়েই জীবন কাটাতে হয়। পুরো হলরুম করতালিতে ভরে উঠল। আমি নিজেই অবাক হয়ে গেলাম। এই সংলাপটা তো আমাদের বানানো গল্পের অংশ ছিল না। নাদিয়া নিজের মতো করেই যোগ করেছে। মনিকার হবু স্বামী এবার কৌতূহলী হয়ে মনিকার দিকে তাকালো। মনিকা, ব্যাপারটা কি? মনিকা জোর করে হাসার চেষ্টা করলো। কিচ্ছু না, ওরা নাটক করছে। নাদিয়া মঞ্চ থেকে নেমে এসে শান্তভাবে বলল, নাটক তো আমরা সবাই করি, কেউ মুখে কেউ জীবনে। এই একটি বাক্য শুনে আশেপাশে আবার গুঞ্জন শুরু হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম মনিকার ধৈর্য ভেঙে যাচ্ছে। সে আমার সামনে এসে নিচু গলায় বলল, তুমি এসব কি প্রমাণ করতে চাইছো? আমি শান্তভাবে উত্তর দিলাম, আমি কিছুই প্রমাণ করতে আসিনি। আমন্ত্রণ তুমি দিয়েছিলে, আমি শুধু এসেছি। এই মেয়েটা সত্যিই তোমার স্ত্রী? আমি এক মুহূর্ত নাদিয়ার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ। মিথ্যা কথাটা বলতে বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব করলাম, কিন্তু এখন আর পিছু হটার উপায় নেই। ঠিক তখনই রুহান আমার হাত ধরে বলল, বাবা, আমি একটু বাইরে যাব। আমি মাথা নেড়ে বললাম, চলো। আমরা দুজনে হলের বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে হালকা বাতাস বইছে। রুহান কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা, মা আজও তোমাকে অপমান করতে চায়, তাই না? আমি ছেলের মাথায় হাত রেখে বললাম, সব মানুষ একরকম হয় না বাবা। কেউ অপমান করে সুখ পায়, কেউ ক্ষমা করে শান্তি পায়। রুহান নিচের দিকে তাকিয়ে বলল, আমি ছোট থাকতে ভাবতাম মা একদিন ফিরে আসবে, এখন আর সেই আশা করি না। ছেলের কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। 10 বছরে সে কতটা বদলে গেছে। এমন সময় নাদিয়া আমাদের কাছে এসে দাঁড়ালো। সে ধীরে বলল, আপনার ছেলে খুব পরিণত। আমি মৃদু হেসে বললাম, পরিস্থিতি ওকে বড় করে দিয়েছে। নাদিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি জানেন, আজ এখানে আসার আগে আমি ভেবেছিলাম এটা শুধু একটা অভিনয় হবে, কিন্তু এখন মনে হচ্ছে কিছু মানুষের জীবনের কষ্ট অভিনয়ের চেয়েও বাস্তব। আমি তার দিকে তাকিয়ে রইলাম। প্রথমবার মনে হলো এই মেয়েটা শুধু টাকার জন্য কাজ করছে না, মানুষের অনুভূতিও বুঝতে পারে। ঠিক তখনই ভেতর থেকে একজন কর্মচারী এসে বলল, স্যার আপনাদের ভেতরে ডাকছে। আমরা আবার হলরুমে ঢুকতেই দেখলাম পরিবেশ আগের মতো নেই। সবাই আমাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনিকার হবু স্বামী মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আজ যেহেতু মনিকার জীবনের গুরুত্বপূর্ণ মানুষেরা এখানে উপস্থিত আছেন, আমি চাই সবাই একসঙ্গে একটা পারিবারিক ছবি তুলি। এই কথাটা শুনে মনিকার মুখ হঠাৎ বিবর্ণ হয়ে গেল। সে তাড়াতাড়ি বলল, না, তার দরকার নেই। কিন্তু তার হবু স্বামী অবাক হয়ে বললেন, কেন? তোমার সাবেক স্বামী, তোমার ছেলে, এরা তো তোমার জীবনের অংশ ছিল।
মনিকা কোনো উত্তর দিতে পারল না। ফটোগ্রাফার সবাইকে মঞ্চে দাঁড়াতে বলল। আমি, রোহান আর নাদিয়া একপাশে দাঁড়ালাম, অন্য পাশে মনিকা আর তার হবু স্বামী। ঠিক ক্যামেরায় ফ্ল্যাশ পড়ার আগের মুহূর্তে রোহান হঠাৎ শান্ত গলায় এমন একটি কথা বলল যা শুনে পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। আঙ্কেল, আপনি কি জানেন আমার মা গত 10 বছরে আমার জন্মদিনের একটিতেও আসেননি? ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল, কিন্তু সেই ছবির হাসি আর কারোর মুখে রইল না। মনিকার হবু স্বামী ধীরে ধীরে স্ত্রীর দিকে ফিরলেন। তার চোখে প্রথমবারের মতো সন্দেহের ছায়া স্পষ্ট হয়ে উঠল। আর আমি বুঝতে পারলাম আজকের রাত এখনো শেষ হয়নি। আসল ঝড়টা বোধহয় এখনই শুরু হতে যাচ্ছে। রুহানের কথাটা যেন পুরো হলরুমের ভেতর বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। আঙ্কেল, আপনি কি জানেন আমার মা গত 10 বছরে আমার জন্মদিনের একটিতেও আসেননি? কথাটা বলেই রুহান চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে পানি ছিল না, কিন্তু সেই শান্ত কণ্ঠের ভেতরে জমে থাকা বছরের পর বছর কষ্ট যে কেউ অনুভব করতে পারছিল। মনিকার হবু স্বামী ধীরে ধীরে তার দিকে তাকালেন। তারপর অবিশ্বাস ভরা দৃষ্টিতে মনিকার দিকে ফিরে বললেন, এটা কি সত্যি? মনিকা কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। চারপাশে শত শত চোখ যেন একসঙ্গে তার উপর স্থির হয়ে আছে। কয়েক সেকেন্ড পর সে জোর করে হেসে বলল, ও ছোট ছেলে, আবেগের বশে যা খুশি বলছে। রোহান এবার মৃদু গলায় বলল, আমি ছোট নই, আমার বয়স এখন 11, আর আমি কখনো মিথ্যা বলি না। বাবা শিখিয়েছে সত্য কথা বলতে ভয় পেলে মানুষ নিজের কাছেই হেরে যায়। চারিদিকে আবার ফিসফাস শুরু হয়ে গেল। অতিথিদের অনেকেই এবার মনিকার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মনিকার হবু স্বামী আবার বললেন, মনিকা, তুমি আমাকে বলেছিলে তোমার আগের সংসার পারস্পরিক সম্মতিতে ভেঙেছিল। তুমি বলেছিলে তোমার সাবেক স্বামী তোমার কোনো দায়িত্ব নিত না, কিন্তু এখন যা শুনছি সেটা তো সম্পূর্ণ ভিন্ন কথা। মনিকা এবার বিরক্ত হয়ে বলল, এইসব কথা বিয়ের মঞ্চে দাঁড়িয়ে আলোচনা করার কোনো মানে হয় না। আমি এতক্ষণ চুপ ছিলাম, কারোর সম্মান নষ্ট করার ইচ্ছে নিয়ে এখানে আসিনি, কিন্তু সত্যিটা আর লুকিয়ে রাখাও সম্ভব হচ্ছিল না। আমি ধীরে ধীরে বললাম, আজও আমি তোমার বিরুদ্ধে একটাও খারাপ কথাও বলতে চাই না, কারণ তুমি যেমনই হও তুমি আমার সন্তানের মা। কিন্তু কেউ যদি আমাকে বা আমার ছেলেকে মিথ্যাবাদী বানাতে চায়, তাহলে সত্যিটা বলতেই হবে। হলরুমে নিস্তব্ধ হয়ে গেল। আমি বললাম, আমাদের সংসার ভাঙেনি, তুমি নিজেই চলে গিয়েছিলে। তখন রুহানের বয়স মাত্র 1 মাস। আমি অনেকবার অনুরোধ করেছিলাম ফিরে আসতে, কিন্তু তুমি বলেছিলে আমার মতো ব্যর্থ মানুষের সঙ্গে জীবন কাটানোর চেয়ে একা থাকাই ভালো। মনিকার মুখের রং বদলে গেল। সে তাড়াতাড়ি বলল, সব দোষ কি শুধু আমার ছিল? তোমার কাছে কি কিছু ছিল? একটা ভাঙাচোরা বাড়ি আর পুরনো একটা গাড়ি ছাড়া? আমি শান্তভাবে উত্তর দিলাম, হ্যাঁ, আমার কাছে টাকা ছিল না, কিন্তু সংসার ভাঙার জন্য সেটাই কি যথেষ্ট কারণ? একজন বয়স্ক অতিথি তখন সামনে এসে বললেন, মা, গরিব হওয়া অপরাধ নয়, কিন্তু 1 মাসের সন্তানকে ফেলে চলে যাওয়া খুব বড় সিদ্ধান্ত। মনিকা এবার আর কোনো উত্তর দিতে পারল না। ঠিক তখনই তার হবু স্বামী গম্ভীর গলায় বললেন, আরেকটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি আমাকে বলেছিলে তোমার ছেলে তোমার সঙ্গেই বড় হয়েছে? মনিকা মাথা নিচু করে রইল। তার নীরবতায় উত্তর হয়ে গেল। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে এতদিন তুমি আমাকে মিথ্যা বলেছ। মনিকা এবার কাঁদো কাঁদো গলায় বলল, আমি ভয় পেয়েছিলাম যদি তুমি সত্যিটা জানতে, তাহলে হয়তো আমাকে বিয়ে করতে না। লোকটি কয়েক মুহূর্তে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে নিজের আঙুল থেকে আংটিটা খুলে টেবিলের ওপর রেখে দিলেন। পুরো হলরুম স্তব্ধ। তিনি বললেন, ভুল মানুষ সবাই করে, কিন্তু ভুলের চেয়েও বড় অপরাধ হলো সেই ভুল লুকিয়ে আরেকটা সম্পর্ক শুরু করা। আজ যদি তোমার ছেলে সত্যিটা না বলতো, তাহলে হয়তো আমিও সারা জীবন প্রতারণার মধ্যে বেঁচে থাকতাম। মনিকা এবার তার হাত ধরে বলার চেষ্টা করলো, প্লিজ আমাকে আরেকবার বোঝার চেষ্টা করো। লোকটি ধীরে হাত সরিয়ে নিলেন। আমি তোমার অতীত নিয়ে আপত্তি করতাম না, কিন্তু মিথ্যার ওপর ভবিষ্যৎ গড়তে পারি না। কথাটা বলেই তিনি মঞ্চ থেকে নেমে চলে যেতে লাগলেন। মনিকা ছুটে তার পেছনে গেল। শোনো, প্লিজ দাঁড়াও। কিন্তু লোকটি আর একবারও ফিরে তাকালেন না। কয়েক মিনিট আগেও যেখানে হাসি আর গানের শব্দ ছিল, সেখানে এখন শুধু চাপা গুঞ্জন। মনিকা ধীরে ধীরে ফিরে এসে মঞ্চের এক কোণে বসে পড়ল। তার চোখের কাজল ছড়িয়ে গেছে।
বিলাসবহুল পোশাক, দামি গয়না সবকিছুই যেন মুহূর্তে মূল্যহীন হয়ে গেছে। আমি রোহানের হাত ধরলাম। চলো বাবা, আমাদের কাজ শেষ। রোহান মাথা নাড়ল। আমরা বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম। হঠাৎ পেছন থেকে মনিকার কণ্ঠ ভেসে এলো। ইয়াসিন, একবার দাঁড়াও। আমি থেমে গেলাম, কিন্তু পেছনে ফিরলাম না। সে ধীরে ধীরে আমাদের সামনে এসে দাঁড়ালো। তার চোখে অনুশোচনা স্পষ্ট। আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই, তবুও বলছি আমি ভুল করেছি। আমি শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালাম। ভুল সবাই করে মনিকা, কিন্তু কিছু ভুলের মূল্য অনেক বড় হয়। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম টাকা থাকলেই সুখ পাওয়া যায়, কিন্তু গত 10 বছরে বুঝেছি বড় বাড়ি আর দামি গাড়ি মানুষকে শান্তি দিতে পারে না। আমি কোনো উত্তর দিলাম না। মনিকা এবার রোহানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। বাবা, আমাকে একবার মা বলে ডাকবি? রোহান কিছুক্ষণ চুপ রইল, তারপর খুব শান্ত কণ্ঠে বলল, মা শব্দটা শুধু জন্ম দিলেই পাওয়া যায় না, সেই ডাক অর্জন করতে হয়। কথাটা শুনে উপস্থিত অনেকের চোখ ভিজে উঠল। রোহান আবার বলল, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু আমি তোমাকে চিনি না। আমার সব অসুখে বাবা ছিল, স্কুলের অনুষ্ঠানে বাবা ছিল, রাতে দুঃস্বপ্ন দেখলে বাবা ছিল। আমার কাছে বাবাই আমার পুরো পৃথিবী। মনিকা মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। আমি ছেলের কাঁধে হাত রেখে বললাম, চলো। আমরা হলরুমের দরজার কাছে পৌঁছে গেছি। ঠিক তখনই নাদিয়া আমার পাশে এসে নিচু গলায় বলল, মিস্টার ইয়াসিন, একটা কথা বলবো? আমি তার দিকে তাকালাম। সে মৃদু হাসলো। আজকের কাজ শেষ, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি সমস্যা? নাদিয়া কয়েক সেকেন্ড চুপ থেকে এমন একটি কথা বলল, যা শুনে আমি সম্পূর্ণ হতবাক হয়ে গেলাম। আমি আর অভিনয় করতে পারছি না। কারণ কখন যে এই অভিনয়ের ভেতরে সত্যিকারের অনুভূতি জন্মেছে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। আমি নির্বাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আর ঠিক সেই মুহূর্তে বুঝলাম আজকের রাত শুধু একটি সম্পর্কের সমাপ্তিই নয়, হয়তো আরেকটি নতুন গল্পেরও শুরু হতে চলেছে। নাদিয়ার কথাটা শুনে আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। আশেপাশের সব শব্দ যেন হঠাৎ মিলিয়ে গেল। কয়েক ঘন্টা আগে যে মেয়েটিকে আমি শুধু একজন পেশাদার অভিনেত্রী হিসেবে চিনতাম, সে এখন চোখে কোনো অভিনয় নয়, বরং একেবারে সত্যিকারের অনুভূতি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে বললাম, নাদিয়া, হয়তো আজকের পরিবেশ তোমাকে আবেগপ্রবণ করে তুলেছে। এমন সিদ্ধান্ত এত দ্রুত নেওয়া ঠিক হবে না। নাদিয়া মৃদু হেসে মাথা নাড়ল। আমি সিদ্ধান্ত নিচ্ছি না, শুধু আমার অনুভূতির কথা বলছি। আপনার মতো একজন মানুষকে কাছ থেকে দেখার পর বুঝেছি ভালো মানুষ খুঁজে পাওয়া কতটা কঠিন। আপনি আজও আপনার সাবেক স্ত্রীকে সবার সামনে অপমান করেননি, অথচ সুযোগ আপনার হাতেই ছিল। আমি কোনো উত্তর দিলাম না। ঠিক তখনই পেছন থেকে আবার মনিকার কান্নার শব্দ ভেসে এলো। সে এখনো মঞ্চের পাশে বসে কাঁদছে। বেশিরভাগ অতিথি অনুষ্ঠান ছেড়ে চলে যেতে শুরু করেছেন। যে বিয়েটা জাঁকজমকের সঙ্গে শুরু হওয়ার কথা ছিল, সেটাই শেষ পর্যন্ত ভেঙে পড়ল নীরবে। আমি রোহানের দিকে তাকালাম। চলো বাবা। রোহান মাথা নাড়ল। আমরা তিনজন ধীরে ধীরে হলরুম থেকে বেরিয়ে এলাম। বাইরে রাত অনেক গভীর হয়ে গেছে, আকাশে অল্প কিছু তারা দেখা যাচ্ছে। পার্কিং এলাকায় পৌঁছে আমি নাদিয়ার পারিশ্রমিকের খামটা এগিয়ে দিলাম। এটা আপনার পাওনা। নাদিয়া খামটার দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। আমি এটা নেব না। কেন? এটা তো আমাদের চুক্তি ছিল। সে মৃদু হেসে বলল, আজকের পর মনে হচ্ছে আমি শুধু অভিনয় করিনি, একজন বাবার সংগ্রাম, একটা ছেলের কষ্ট আর একটা ভাঙা মানুষের সম্মানকে কাছ থেকে দেখছি। এই অভিজ্ঞতার মূল্য টাকায় মাপা যায় না। আমি বললাম, তবুও আপনার পরিশ্রমের মূল্য নেওয়া উচিত। অনেক অনুরোধের পর সে খামটা নিল, কিন্তু বলল, একটা শর্ত আছে। আজকের পর যদি কখনো বন্ধু হিসেবে আমায় প্রয়োজন হয়, আমাকে মনে করবেন। আমি হাত বাড়িয়ে বললাম, ধন্যবাদ। সে আমার সঙ্গে করমর্দন করল। তারপর রোহানের মাথায় হাত রেখে বলল, খুব ভালো মানুষ হবে, তোমার বাবার মতো। রোহান প্রথমবারের মতো হাসল। ধন্যবাদ আন্টি। নাদিয়া নিজের গাড়িতে উঠে চলে গেল। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম, যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হয়ে গেল। পরের কয়েকটা দিন খুব শান্তভাবে কেটে গেল। আমাদের ছোট্ট বাড়িতে আবার আগের মতোই জীবন শুরু হলো। সকালে রোহান স্কুলে যায়, আমি অফিসে যাই। রাতে আমরা একসঙ্গে বসে খাই, যেন কিছুই ঘটেনি। কিন্তু ঘটেছিল এক সন্ধ্যায় অফিস থেকে
ফিরে দেখি দরজার সামনে একটা পরিচিত মুখ দাঁড়িয়ে আছে। মনিকা। তার পরনে খুব সাধারণ একটি সালোয়ার কামিজ, মুখে কোনো সাজ নেই, চোখের নিচে কালচে দাগ। সে আমাকে দেখে নিচু গলায় বলল, 2 মিনিট সময় হবে? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ভেতরে এসো। সে ঘরে ঢুকে চারিদিকে তাকালো। 10 বছর আগের তুলনায় বাড়িটা বদলে গেছে, ছোট হলেও গোছানো। দেয়ালে রোহানের ছবি, পড়ার টেবিল, বুক সেলফ, সবকিছুই একটা যত্নের ছাপ। মনিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি সত্যিই নিজের জীবন গুছিয়ে নিয়েছো? আমি শান্তভাবে উত্তর দিলাম, চেষ্টা করেছি। ঠিক তখনই রোহান নিজের ঘর থেকে বেরিয়ে এলো। মনিকাকে দেখে সে থেমে গেল। দুজনের চোখ কয়েক মুহূর্তের জন্য এক হয়ে রইল। মনিকা কাঁপা গলায় বলল, কেমন আছো? ভালো। শুধু এক শব্দের উত্তর, এরপর আর কোনো কথা হলো না। মনিকা নিজের ব্যাগ থেকে একটা পুরনো ছোট্ট বাক্স বের করলো। এটা তোমার জন্য। আমি বাক্সটা খুলতেই দেখলাম আমাদের বিয়ের আংটি। সে বলল, আমি এটা এত বছর ধরে রেখে দিয়েছিলাম। ভাবতাম একদিন হয়তো সম্পর্ক ঠিক হয়ে যাবে, কিন্তু আজ বুঝেছি কিছু সম্পর্ক ভেঙে গেলে আর আগের মতো জোড়া লাগে না। আমি আংটিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। আমাদের বিয়ের দিনটা মনে পড়ে গেল। কত স্বপ্ন ছিল, কত পরিকল্পনা ছিল, কিন্তু জীবন সবসময় মানুষের পরিকল্পনা মেনে চলে না। মনিকা চোখের পানি মুছে বলল, আমি তোমাকে ফিরে পেতে আসিনি, শুধু ক্ষমা চাইতে এসেছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি শান্ত কণ্ঠে বললাম, মনিকা, আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। সে অবাক হয়ে তাকালে, সত্যি? হ্যাঁ, কারণ রাগ ধরে রাখলে নিজেরই কষ্ট হয়, কিন্তু ক্ষমা করে দিলেই যে সবকিছু আগের মতো হয়ে যায় তা নয়। সে মাথা নিচু করলো, আমি জানি। আমি আবার বললাম, তুমি নিজের জীবন নতুন করে শুরু করার চেষ্টা করো। অতীত বদলানো যাবে না, কিন্তু ভবিষ্যৎ এখনো তোমার হাতে। মনিকার চোখ বেয়ে আবার অশ্রু গড়িয়ে পড়ল। সে ধীরে ধীরে রোহানের সামনে এসে দাঁড়ালো। আমি জানি তোমার কাছে আমার কোনো অধিকার নেই, তবুও যদি কখনো মনে হয় মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে চাই। রোহান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি সময় চাই। মনিকা মাথা নাড়ল, আমি অপেক্ষা করব। তারপর সে আর কিছু না বলে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর রোহান এসে আমার পাশে বসে পড়ল। বাবা, তুমি কি এখনো মাকে ভালোবাসো? প্রশ্নটা শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, মানুষকে ভালোবাসা আর তার সঙ্গে জীবন কাটানো দুটো এক জিনিস নয়। তোমার মাকে আমি একসময় খুব ভালোবাসতাম। সেই স্মৃতিগুলো থাকবে, কিন্তু সেই সম্পর্কটা অনেক আগেই শেষ হয়ে গেছে। রোহান আমার কাঁধে মাথা রাখলো। আমি শুধু চাই তুমি সুখে থাকো। আমি ছেলেকে বুকে জড়িয়ে ধরলাম। আমিও তাই চাই বাবা। প্রায় ৩ মাস পরে এক শনিবার বিকেলে আমি রোহানকে নিয়ে একটি বইমেলায় গিয়েছিলাম। বই দেখার সময় হঠাৎ পরিচিত একটা কণ্ঠ শুনলাম, মিস্টার ইয়াসিন। পেছনে ফিরে দেখি নাদিয়া। আজ তার মুখে কোনো মেকআপ নেই, খুব সাধারণ পোশাক, তবুও তাকে ভীষণ সুন্দর লাগছিল। সে হেসে বলল, আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে ভাবিনি। রোহান আনন্দে বলল, আন্টি। নাদিয়া হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। আমরা তিনজন অনেকক্ষণ গল্প করলাম। জানলাম নাদিয়া অভিনয়ের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে কাজ করে। রোহান বলল, বাবা, আমরা একদিন আন্টির ওখানে যেতে পারি? আমি হেসে বললাম, অবশ্যই। সেদিন বিদায় নেওয়ার আগে নাদিয়া বলল, এইবার কিন্তু অভিনয় নয়, সত্যিকারের বন্ধুত্ব থাকবে। আমি হাসলাম, সেটা অবশ্যই থাকবে। আরো 6 মাস কেটে গেল। মনিকা মাঝে মাঝে রোহানের খোঁজ নিত, কখনো ফোন করতো, কখনো ছোট একটা উপহার পাঠাতো। রোহানও ধীরে ধীরে তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলো। সে মাকে ফিরে পায়নি, কিন্তু ঘৃণাও করেনি, কারণ আমি তাকে শিখিয়েছিলাম ক্ষমা করা দুর্বলতার পরিচয় নয়, বরং শক্তির পরিচয়। আর আমার নিজের জীবন, আমি আর একা ছিলাম না। নাদিয়ার সঙ্গে বন্ধুত্ব ধীরে ধীরে বিশ্বাসে, আর বিশ্বাস একসময় ভালোবাসায় রূপ নিল। এবার কোনো অভিনয় ছিল না, কোনো সাজানো সংলাপ ছিল না, ছিল শুধু সত্যিকারের সম্মান, বোঝাপড়া, আর এদিকে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। 1 বছর পর খুব ছোট্ট পরিসরে আমাদের বিয়ে হলো। সেদিন রোহান নিজেই আমার হাত ধরে বলেছিল, বাবা, এবার তুমি সত্যিই সুখী হও। আমি হাসতে হাসতে উত্তর দিয়েছিলাম, এই সুখের সবচেয়ে
বড় কারণ তুই। নাদিয়া রুহানকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করলো। আর রুহানও একদিন তাকে স্বতঃস্ফূর্তভাবে বলেছিল ধন্যবাদ আমাদের জীবনটা আবার সুন্দর করে দেওয়ার জন্য। নাদিয়ার চোখ ভিজে উঠেছিল। সে শুধু বলেছিল, পরিবার রক্তের সম্পর্কেই হয় না, ভালোবাসার সম্পর্কেও হয়। জীবন আমাকে একটা বড় শিক্ষা দিয়েছিল। যে মানুষ শুধু টাকার জন্য ভালোবাসে সে একদিন টাকার সঙ্গেই একা হয়ে যায়। আর যে মানুষ সম্মান, বিশ্বাস আর দায়িত্বকে ভালোবাসে তার জীবন হয়তো ধীরে এগোয়, কিন্তু একদিন সে সত্যিকারের সুখ খুঁজে পায়। আমি কখনো ভাবিনি আমাকে ছেড়ে চলে যাওয়া মানুষটা একদিন আমাকে শেখাবে নিজের মূল্য কখনো কাউকে দিয়ে নির্ধারণ করতে নেই। আর একজন ভাড়া করা অভিনেত্রী একদিন আমার জীবনের সবচেয়ে সত্যিকারের মানুষ হয়ে উঠবে।